আসসালামু আলাইকুম। আজকে আমরা একেবারে একটা ডিফারেন্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা হচ্ছে আমরা লিনিয়ার অ্যালজেব্রা করব এবং সেটা অবশ্যই ডেটা সায়েন্সের জন্য। তো আজকে ইন্ট্রোডাকশন ক্লাস। তো শুরুতে আমরা ভেক্টর সম্পর্কে জানবো এবং ভেক্টরস কতটা জরুরি সে বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব এবং কিছু প্র্যাকটিক্যাল সেশন দেখব। আজকে মূলত ইন্ট্রোডাকশন সেকশন খুব মানে যারা একেবারে বিগিনার্স তাদের জন্য, আর যারা অলরেডি অ্যালজেব্রা সম্পর্কে ভেক্টর সম্পর্কে আইডিয়া রাখেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। বাট আমি বলবো যে আপনারা যদি ডিটেল এবং এক্সপার্ট হতে চান, মানে ডিটেল নলেজ এবং এক্সপার্ট হতে চান, তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো আমি ইংলিশে ডেফিনেশনগুলো দিয়েছি কারণ মোস্ট অফ দ্য রিসোর্সেস আপনারা অবশ্যই ইংলিশেই পাবেন। তো আমি ইংলিশটাকে বাংলা এক্সপ্লেন করব। তো আশা করি আপনাদের জন্য উপকার হবে। প্রথমে আমরা চলে যাই, হোয়াট আর ভেক্টরস। ভেক্টরস আসলে কারা? তো একটা যে ফর্মাল ডেফিনেশন আমি দিয়েছি সেটা হচ্ছে, ভেক্টরস আর লাইক অ্যারোস ইন স্পেস দ্যাট শো ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড অর সাইজ। মানে ভেক্টর দিয়ে আমরা সেটার একটা ভ্যালু, সেই ভ্যালুর একটা নির্দিষ্ট ডিরেকশন আমরা পাই এবং তার একটা মান পাই, একটা ভ্যালু পাই। এখন হয়তো আমরা এটা জিনিসটা বুঝতে পারছি না, হয়তো সামনে আমি যখন দেখাবো তখন আরো ডিটেল বুঝতে পারবো। তো আপাতত বেসিক ডেফিনেশন হিসেবে এতটুকু আমরা মাথায় রাখি, তার একটা ভ্যালু থাকবে এবং তার একটা লেন্থ থাকবে, মানে একটা স্পেসে যার একটা কি থাকবে, ভ্যালু থাকবে এবং তার একটা ডিরেকশন থাকবে। এই যে আমরা একটা ভেক্টর বুঝতে পারি। ওয়াই আর ভেক্টরস ইম্পর্টেন্ট? কেন ভেক্টর ইম্পর্টেন্ট? দে ফর্ম দ্য ফাউন্ডেশন অফ লিনিয়ার অ্যালজেব্রা। তার মানে লিনিয়ার অ্যালজেব্রা যে ফাউন্ডেশনটা ভেক্টর সেটা তৈরি করে, which is a big part of math used in many field. তো আমরা তো আগেই ক্লেম করলাম এটা অনেক বিগ পার্ট, তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা আমরা বুঝতে পারলাম। হোয়াট উই উইল লার্ন, এখন কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আপনার এই টিউটোরিয়াল থেকে আমরা আসলে কি শিখবো? We will learn everything about vectors, what they are used for, how to understand them, and how to work with them using Python. কি তার মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা পাইথন দিয়ে ভেক্টরকে ইমপ্লিমেন্ট করা শিখবো এবং এটার ইম্পর্টেন্সটা, এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আমরা পাইথনের মাধ্যমে করব এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। আসলে অনেক কিছু আমাদের কাছে কঠিন হয়ে যায় যদি কিনা এক্সপ্লেনেশন, বোঝানোর যে বিষয়টা, প্রেজেন্টেশনটা যদি সুন্দর না হয়, সেক্ষেত্রে আমাদের জন্য বোঝাটা কঠিন হয়ে যায়। আপাতত অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু আমি বলবো গো উইথ দ্য ফ্লো, একটু ধৈর্য সহকারে আগান, আস্তে আস্তে সামনে বিষয়গুলো এক্সপ্লেন করা হবে, তখন ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। কি অপারেশনসটা কি আমাদের? We will learn about important things we can do with vectors, like adding them together, multiplying them, and finding the dot product. এখানে কিছু অপারেশনের কথা বললাম, multiplying vectors, adding vectors to find out the dot product, অনেক কিছু বললাম। এগুলো আসলে কি জিনিস খায় না মাথায় দেয়, এই বিষয়গুলো সামনে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপাতত জাস্ট বলছি, জাস্ট শুনে যান। ভেক্টর ডিকম্পোজিশনস খুবই ইম্পর্টেন্ট জিনিস। দিস ইজ অ্যাবাউট ব্রেকিং ডাউন ভেক্টরস ইন্টু simpler parts, which is a big deal in linear algebra. So by the end of the chapter we will be a vector expert inshallah. So ready to tackle more advanced stuff in linear algebra. So এখন বিষয়টা হচ্ছে যে কেন এটা বিগ ডিল। যেমন ধরেন বিশাল একটা কম্পিউটারের কথা চিন্তা করতে পারেন। আগে কম্পিউটার ছিল অনেক বড়, তাই না? তো গ্র্যাজুয়ালি এটাকে ছোট করে নিয়ে আসা হয়েছে। পারফরমেন্স কি কমে গেছে? না, পারফরমেন্স বাড়ানো হয়েছে এবং তার এক্সিস্টেন্সটাকেও ছোট করা হয়েছে। তো তার মানে অনেক ক্ষেত্রে আমরা অনেক বড় বিষয়কে যদি তার কোয়ালিটিটাকে মেনশন করে, কোয়ালিটিটাকে যদি কম্প্রোমাইজ না করে, আমরা যদি তার যেই ন্যাচারাল স্বভাব সেটাকে যদি মেনটেন করতে পারি, সাইজটাকে ছোট করে আনতে পারি, কোয়ালিটি কম্প্রোমাইজ না করে, সেটাকে আমরা একভাবে বলতে পারি ভেক্টর ডিকম্পোজিশন। তো ভেক্টর ডিকম্পোজিশন কি আমরা ডিটেল সামনে শিখব, আপাতত এই পর্যন্তই বললাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, ক্রিয়েটিং আ ভিজুয়ালাইজিং ভেক্টরস ইন নামপাই। নামপাই হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি যেটা দিয়ে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল অ্যাক্টিভিটি বা অপারেশনস আমরা করতে পারি। তো এই এতটুকুই বললাম।
তো আমি একটু ইন্ট্রোডাকশন পার্টে যাই। ইন্ট্রোডাকশন টু ভেক্টরস। যদিও এখানে বেসিক হোয়াট আর ভেক্টরস আমরা বলেছিলাম, তারপরেও ফর্মাল কিছু ডেফিনেশন আমাদের জানা দরকার, যাতে করে আমাদের ইন্টারভিউ কোয়েশ্চেন সেশনটাও কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, a vector is like a well organized list of numbers that help us to solve problem in linear algebra. মানে আমাদেরকে হেল্প করে লিনিয়ার অ্যালজেব্রাকে সলভ করতে, এবং অর্গানাইজড লিস্ট অফ নাম্বার। অর্গানাইজড কেন বলা হচ্ছে? কারণ এর একটা স্পেসিফিক পজিশন থাকবে, ডিরেকশন থাকবে, সেই জন্য অর্গানাইজ বলা হচ্ছে। While vectors can contain various mathematical object, vector can contain মানে সে তার কাছে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অবজেক্ট সে রাখতে পারে। উইল ফোকাস অন নাম্বারস। আপাতত প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা নাম্বারসকে ফোকাস করব। অনেক সময় আমরা স্ট্রিং রাখতে পারি, সেটা অনেক অবজেক্ট রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি। আপাতত আমরা নাম্বার নিয়ে কাজ করব, যাতে করে সহজে আমরা বুঝতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে পয়েন্টটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ভেক্টরস। কি কি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে আমাদের? দুইটা জিনিস আছে মেইনলি। ডাইমেনশনালিটি। ডাইমেনশনালিটি কি? It tells us how many numbers are in the vectors. How many numbers মানে ধরেন একটা ভেক্টরের ভিতরে যদি অনেকগুলো, ধরেন এই একটা ভেক্টর, তার ভিতরে আমার একটা ম্যাট্রিক্স আমি যদি চিন্তা করি, তার ভিতরে যদি অনেকগুলো ইনফরমেশন থাকে স্পেসিফিক স্পেসে, এবং সেইগুলো কত পরিমাণে আছে, একটা ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো ইনফরমেশন আছে, এন্টিটিস আছে, সেটা কিন্তু আমরা এই ডাইমেনশনালিটি থেকে জানতে পারি। আমরা সামনে আরো ডিটেলে বলবো, আপাতত থিওরিটিক্যাল পার্টটা শেষ করে নিই, তারপরে আমরা প্রেজেন্টেশন বা এক্সপ্লেনেশন বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি? ইট ডিসক্রাইবস whether the vector is arranged as a column or row. মানে আমরা আসলে ওরিয়েন্টেশন থেকে বুঝতে পারি যে ওই ভেক্টরটা কিভাবে সাজানো, সেটা কি কলাম ওয়াইজ সাজানো নাকি রো ওয়াইজ সাজানো। কলাম, রো আমরা কি জিনিস টুকটাক আমরা জানি, তারপর আমি এটা সামনে দেখাবো। একটু ধৈর্য সহকারে আগাতে হবে। আচ্ছা, ফ্যান্সি সিম্বলস অ্যান্ড এক্সাম্পল। এই জিনিসটা আসলে কি? কোন সিম্বল দিয়ে মানে ফ্যান্সি সিম্বল, আসলে এগুলো একটু ফ্যান্সি লাগে কিন্তু। আচ্ছা, we often use special symbols like R. This stand for real numbers. ঠিক আছে, এই রিয়েল নাম্বারকে আমরা এইভাবে ডিনোট করি। আর এখানে যে এনটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত লাইক পাওয়ারের মতো। ইটস লাইক পাওয়ার মানে পাওয়ারের মতো, বাট অ্যাকচুয়ালি আমরা আসলে পাওয়ার বলবো। দেখি কি হয়। টু ইন্ডিকেট ডাইমেনশনালিটি, এটা আসলে এন দিয়ে ডাইমেনশনালিটিটা বোঝানো হয়। ঠিক আছে, ডাইমেনশনালিটি কি? ইট টেলস হাউ মেনি নাম্বারস আর ইন দ্য ভেক্টরস। তার মানে এন দিয়ে আমরা বোঝাবো, যদি এখানে আমি 10 দিই, তার মানে এখানে 10টা এলিমেন্টস আছে, সেটাই আমরা বোঝাবো। ওয়ার আর স্ট্যান্ড ফর রিয়েল নাম্বারস, তাই না? এটা বললাম। আচ্ছা, আর যদি আর নিচে যদি 2 দিই, বেজের মতো অনেকটা, রিপ্রেজেন্ট আ ভেক্টর উইথ 2 এলিমেন্টস, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে একটা ভেক্টর সে রিপ্রেজেন্ট করছে 2টা এলিমেন্টস দিয়ে। এটা কিভাবে? এখন আমরা একটু ভেক্টরের একটা রিটার্ন ফর্মটা দেখি। আমরা হাতে কলমে যদি লিখতাম তাহলে কেমন হতো? ধরেন x একটা ভেক্টর, হ্যাঁ, এই একটা ভেক্টর এবং তার কিছু ভ্যালু আছে বা এলিমেন্টস আছে 1 4 5 6। এই আসলে কিভাবে সাজানো? এটা কি রো ওয়াইজ সাজানো নাকি কলাম ওয়াইজ সাজানো? এটা আসলে কলাম ওয়াইজ সাজানো, তাই না? তারপর y যদি আমরা একটা ভেক্টর নেই, সেই ভেক্টরে এখানে একটা ভ্যালু আছে 0.3, তারপর হচ্ছে পরে যে পজিশন সেটা হচ্ছে -7। তো এটা কিন্তু আসলে একটা কলাম ওয়াইজ আছে। আচ্ছা, তারপর আরেকটা আমরা ভেক্টর নিচ্ছি, সেটা হচ্ছে 1 4 5 6, এটা কিন্তু রো ওয়াইজ আছে, তাই না? আচ্ছা, এখন এখানে যেটা এই ইকুয়েশনটা কিসের আসলে? এক্সাম্পলস অফ কলাম ভেক্টরস এন্ড রো ভেক্টরস, তাই না? আচ্ছা, তো এখন কলাম কি জিনিস? এই যে আমরা লম্বালম্বি যেটা দেখতে পাচ্ছি, এইভাবে যদি আমার কোনো একটা ইনফরমেশন বা এন্টিটি আমি সাজাই, সেটাকে আমি কলাম বলবো। আর যদি এইভাবে, এটা হচ্ছে ভার্টিক্যালি বলা হয়, ঠিক আছে? আর যদি হরিজন্টালি, এই যে যেভাবে আমি আমার কার্সারটা দেখাচ্ছি সেভাবে, এইভাবে যদি যাই, তাহলে এটাকে আমরা রো আকারে বলবো, তাই না? এটা হচ্ছে রো। আচ্ছা, এখন বিষয় হলো যে x আসলে কি বোঝাচ্ছে? x দিয়ে বোঝাচ্ছে 4D, মানে এখানে কলাম 4D একটা কলাম ভেক্টর, এবং 4D দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে 4টা এলিমেন্টস আছে, তাই তো? 2D কলাম, 2D মানে y হচ্ছে একটা 2D কলাম ভেক্টর, তার মানে এখানে 2টা ভ্যালু আছে, এবং ভ্যালু বলতে এলিমেন্টস, এবং
এটাও একটি 2D কলাম ভেক্টর। আচ্ছা, জেড দিয়ে কি বোঝানো হচ্ছে? জেড হচ্ছে 4, মানে এখানে 4টা এলিমেন্টস আছে এবং 4D রো ভেক্টর, এটাকে আমরা 4D রো ভেক্টর বলতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে যেটা হচ্ছে এক্স আর এখানে ই এর মতো একটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলবো? হোয়ার ই সিম্বল মিনস ইজ কন্টেইনড ইন দ্য সেট অফ, তার মানে এক্স ইজ কন্টেইনড ইন দ্য সেট অফ R4। R4 মানে R4 আছে কিসের ভেতরে? এক্স এর ভেতরে, তাই না? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তার মানে এই R4 দিয়ে আমরা কি বুঝি আসলে? এখানে R4 দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এখানে 4টা কি আছে? 4টা এলিমেন্টস আছে, টোটাল 4টা এলিমেন্টস আছে, সেই বিষয়টা আমরা এখানে বুঝতে পারি। আচ্ছা, এখন নাম্বার 4 এ আমরা যেটা দেখব, আন্ডারস্ট্যান্ডিং ভেক্টর ওরিয়েন্টেশন। Despite having the same element x and z, vector is different orientation are technically different. কি পড়লাম, কি বুঝলাম? এক্স এর যে ভ্যালুগুলো আর জেড এর যে ভ্যালুগুলো, এগুলো কিন্তু সেম, কিন্তু তাদের যে রিপ্রেজেন্টেশন, তাদের যে ডিরেকশন, তাদের যে পজিশন, টেকনিক্যালি দে আর ডিফারেন্ট। ও আসলে কলাম ওয়াইজ আছে, এ কিন্তু রো ওয়াইজ আছে, তার মানে এদের ম্যাগনিটিউড, এদের ডিরেকশন, লেন্থ কিন্তু ডিফারেন্ট, তাই না? আচ্ছা, সেই অর্থে আমরা এটাকে বলবো যে দে আর টেকনিক্যালি ডিফারেন্ট, দো দে আর সেম এলিমেন্টস। ঠিক আছে, যদিও সেম এলিমেন্টস, তারপরেও তারা টেকনিক্যালি ডিফারেন্ট তাদের পজিশনের কারণে। আচ্ছা, ডাজ ভেক্টর ওরিয়েন্টেশন ম্যাটার্স? খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে ভেক্টরকে, আচ্ছা ভেক্টর ওরিয়েন্টেশনটা আরেকবার দেখাই। ইট ডিসক্রাইবস ওয়েদার দ্য ভেক্টর ইজ অ্যারেঞ্জড অ্যাজ কলাম অর রো, মানে সেটা কি কলাম ওয়াইজ সাজানো নাকি রো ওয়াইজ সাজানো। এখন বিষয় হলো, তার মানে এই ওরিয়েন্টেশনটা কি জরুরি কিনা, এটা কি কোনো যায় আসে কিনা? তাহলে আমরা একটা আগে ইন্ট্রোডাকশন দেখে নিই। ভেক্টর ওরিয়েন্টেশন রেফার্স টু ওয়েদার ভেক্টরস আর রিপ্রেজেন্টেড অ্যাজ কলাম ভেক্টর, সেটা বললাম যে কলাম ভেক্টর আকারে রিপ্রেজেন্টেড কিনা, অথবা রো ভেক্টর আকারে বা রো আকারে রিপ্রেজেন্টেড কিনা, মানে প্রদর্শন করা হচ্ছে কিনা। আচ্ছা, এখন আন্ডারস্ট্যান্ডিং ভেক্টর ওরিয়েন্টেশন ইজ ক্রুশিয়াল ইন সার্টেন সিচুয়েশন টু অ্যাভয়েড এরর অ্যান্ড আনএক্সপেক্টেড রেজাল্ট ইন পাইথন। মানে এটা আসলে খুবই জরুরি সাম কেসেস, স্পেশালি আমরা যদি বলি বিভিন্ন রকম পাইথন অপারেশন করার ক্ষেত্রে এই ভেক্টর ওরিয়েন্টেশন খুবই জরুরি। মানে সঠিক পজিশনে, সঠিক সিস্টেমেটিক্যালি, আমি বলতে চাচ্ছি যে কলাম এবং রো আকারে এই বিষয়টাকে মেনটেন করা খুবই জরুরি, যদি কিনা আমরা কোনো ইরোর অ্যাভয়েড করতে চাই। পাইথন দ্বারা যদি কোনো, পাইথন ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি কোনো অপারেশন করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই ওরিয়েন্টেশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে ভেক্টর ওরিয়েন্টেশন ইন ডেটা স্টোরেজ, ইন কেস অফ ভেক্টর ওরিয়েন্টেশন ইন ডেটা স্টোরেজ, সেইটা কি আসলে খুবই গুরুত্বপূর্ণ কিনা? ইন মোস্ট কেসেস ওয়েন ইউজিং ভেক্টরস টু স্টোর ডেটা, দ্য ওরিয়েন্টেশন ডাজন্ট ম্যাটার। মানে আমরা যদি কোনো একটা ইনফরমেশন স্টোর করতে চাই, সেক্ষেত্রে ওরিয়েন্টেশন ইজ নট আ ফ্যাক্ট। Whether a vector is represented as a column or row doesn't affect the data it holds. মানে এই ডেটাটাকে যখন আমরা কোনো জায়গায় রাখবো, সেই ক্ষেত্রে আমরা যদি কলাম বা রো এর ব্যাপারটা মাথায় না রাখি, সেই ক্ষেত্রে যদি সেই অবস্থায় আমরা সেভ করে রাখি, এটা আসলে খুব একটা বড় ইফেক্ট ফেলবে না। কিন্তু পরের বিষয়গুলো খুবই ইম্পর্টেন্স ইন অপারেশন, যেটা আমি বললাম একবার, যে পাইথনের ক্ষেত্রে বা কোনো অপারেশন করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টি একটু আমরা বোঝার চেষ্টা করি। However, certain operation in Python may reduce errors or unexpected outcomes if the vector orientation is incorrect. মানে আমাদের যেই রো বা কলামের যে সাজানোর যে বিষয়টা, এটা যদি ইনকারেক্ট হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আনএক্সপেক্টেড আউটকাম আসবে। মানে আমরা যেটা চাচ্ছি সেই ধরনের আউটকাম আমরা নাও পেতে পারি বা ইরর আসবে। It's essential to ensure that the orientation matches the requirements of the operation being performed. তার মানে এটা খুবই জরুরি, আমাদেরকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে আসলে ওরিয়েন্টেশনটা কি আসলে ঠিকঠাক মতো আছে কিনা। হোয়াটএভার ইট ইজ, আমরা একটু আগাই। ডিবাগিং চ্যালেঞ্জেস, আমরা যদি ডিবাগিং করতে চাই, ইনকারেক্ট ভেক্টর ওরিয়েন্টেশন, সঠিক ভেক্টর ওরিয়েন্টেশন মানে কলাম রো ওয়াইজ যদি আমি না সাজাই, আসলে আমাদের কিন্তু ডিবাগিং করতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক প্যারা হয়ে যাবে। সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। স্পেন্ডিং টাইম ডিবাগিং কোড অনলি টু রিয়েলাইজ দ্যাট দ্য ইস্যু স্টেমস ফ্রম mismatched vector orientation can be headache
ইনডিউসিং, মানে অনেক সময় যেটা হয় যে দেখা গেছে যে শুধুমাত্র সঠিক ভেক্টর ওরিয়েন্টেশনের অভাবেই দেখা গেল যে আমাদের বিরাট ধরনের প্রবলেমে বা আমরা আউটপুট পেলাম, এরর পেলাম, যে বিষয়গুলো শুধুমাত্র দেখা গেছে যে ল্যাক অফ কনসিয়াসনেস অ্যাবাউট ভেক্টর ওরিয়েন্টেশন, মানে এটা কিন্তু অনেক সময় হয়। আচ্ছা, যাই হোক, এখন ওভারঅল একটা কনক্লুশন দিয়ে দিই। ওয়াইল ভেক্টর ওরিয়েন্টেশন মাইট সিম লাইক আ মাইনর ডিটেল, যদিও এটা সামান্য ব্যাপার মনে হচ্ছে ভেক্টর ওরিয়েন্টেশন, বাট ইট ক্যান হ্যাভ আ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য আউটকাম অফ অপারেশন ইন পাইথন। মানে যেটা বললাম, ওভারঅল একটা কথা, অপারেশনের ক্ষেত্রে এটা খুবই জরুরি। যদিও আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে খুবই সামান্য, বাট ইন কেস অফ ডুইং এনি কাইন্ডস অফ অপারেশন ইন পাইথন, হোয়াট এভার, ইফ ইট ইজ নট ইন পাইথন, এটা যদি অন্য সেক্টরে হয় সেই ক্ষেত্রে অপারেশন করার ক্ষেত্রে এটা খুবই জরুরি। কোনটা জরুরি? ভেক্টর ওরিয়েন্টেশন, মানে রো বা কলাম কোন আকারে আছে সেই বিষয়টা। আর আরেকটা বিষয়, আন্ডারস্ট্যান্ডিং ওয়েন ভেক্টর ওরিয়েন্টেশন ম্যাটার্স and ensuring alignment with operation requirement can save time and prevent headache during. আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ভেক্টর ওরিয়েন্টেশন এটা আমাদের অনেক কাজকে সহজ করে দেয়, মাথা ব্যথার কারণ যে বিষয়গুলো সেই কারণগুলো সরায় দেয়, এটি হলো বিষয়। যাই হোক, এখন আমরা 5 নম্বর পয়েন্টে আসি, ম্যাথ ভার্সেস কোডিং। ম্যাথ আমরা যেটা খাতা কলমে করে থাকি সেটার সাথে আসলে কোডিং এর যে ডিফারেন্সটা, আচ্ছা, দেয়ার আর ডিফারেন্স বিটুইন ম্যাথ অ্যান্ড কোডিং ওয়েন ডিলিং উইথ ভেক্টরস। তো ম্যাথের সাথে প্র্যাকটিক্যাল যে কোডিং আমরা করি কিছু ডিফারেন্স আছে, সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি করতে করতে বুঝবো। আন্ডারস্ট্যান্ডিং দিস difference is crucial for solving problems effectively. Understanding this difference is crucial for solving problems effectively. তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে আমরা যদি ডিফারেন্সটা বুঝি তাহলে কি হবে, এটা ক্রুশিয়াল হবে টু সলভ দ্য প্রবলেম ইফেক্টিভলি, তাই না? এই ডিফারেন্সটা বোঝাটা খুবই জরুরি ম্যাথ ভার্সেস কোডিং এর যে বিষয়টা। তবে ডিফারেন্সটা কিন্তু খুব হিউজ না, খুব সামান্য। ভেক্টরস রিপ্রেজেন্টেশন ইন পাইথন। পাইথনে আসলে আমরা কিভাবে 6 নাম্বার হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন ইন পাইথন। কিভাবে আমরা ভেক্টরকে পাইথনে রিপ্রেজেন্ট করতে পারি? উই ক্যান রিপ্রেজেন্ট ভেক্টরস ইন পাইথন ইউজিং ভেরিয়াস ডেটা টাইপ। আমরা কিন্তু ভেক্টরকে পাইথনে রিপ্রেজেন্ট করতে পারি বিভিন্ন ডেটা টাইপ দিয়ে। ডেটা টাইপ কি পরে আমি বলবো, কারণ আমার একটা প্লেলিস্ট আছে পাইথনের, আপনারা সেটা দেখে আসতে পারেন। সেখানে আমি ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি, সেখান থেকে আপনারা নলেজ নিতে পারেন। নামপাই অ্যারেস আর প্রেফার্ড ফর মোস্ট লিনিয়ার অ্যালজেব্রা অপারেশন ডিউ টু দেয়ার এফিসিয়েন্সি। আমরা নামপাই অ্যারেকে ব্যবহার করব। নামপাই অ্যারে কেন ব্যবহার করব? নামপাই অ্যারে এই জন্য ব্যবহার করব কারণ ভেক্টরের জন্য যা যা দরকার, যা যা অপারেশন দরকার, সব কিছুই আমাকে নামপাই খুব সহজভাবে করতে দেয়। বিশেষ করে আমি যদি ম্যাগনিটিউড এবং এটার লেন্থের কথা বলি, মানে এটার পজিশনের কথা বলি, তাহলে কিন্তু আমাকে খুব সহজেই একটা মানে খুব একটা মানে সুন্দর পজিশনে আমাকে রাখে। আমি যদি ওই জিনিসটা আমি লিস্ট দিয়েও করতে পারি, কিন্তু এখানে কিছু লিমিটেশন থাকে। যেমন ধরেন আমি একটা গুণ করব, আমি একটা ভ্যালুকে প্রতিটা এলিমেন্টস অফ ভেক্টর, মানে প্রতিটা ভেক্টরের সাথে আমি গুণ করবো একটা এলিমেন্টকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার পজিশনটা খুবই দরকার। এখন আমি যদি 2 গুণ একটা এলিমেন্ট দিই, তাহলে ওই 2 গুণ আমি যদি 2 ইন্টু আমি যদি একটা লিস্টকে গুণ করি, তাহলে কিন্তু ওই লিস্টে 2 বার গুণ হবে। আমি চাচ্ছি যে ওই লিস্টের ভিতরে যে ভ্যালুগুলো আছে সে প্রতিটা ভ্যালুর সাথে আমার 2 গুণ হবে। কিন্তু এই জিনিসটা খুব সহজে আমি এরর ক্ষেত্রে করতে পারি, যেটা আমি লিস্টে করতে পারি না। এই ধরনের কিছু লিমিটেশন কিন্তু রয়েই গেছে। সেই জন্য আমাকে অবশ্যই মোস্ট অফ দ্য টাইম ইটস বেস্ট টু ক্রিয়েট ভেক্টরস অ্যাজ নামপাই অ্যারে, তাই না? আচ্ছা, তারপর আমি এখানে এক্সপ্লেনেশনগুলো একটু দিয়ে দিই। ইন পাইথন উই ক্যান রিপ্রেজেন্ট ভেক্টর ইউজিং ডিফারেন্ট ডেটা টাইপ, সেটা একবার বললাম। ওয়ান সিম্পল অপশন ইজ ইউজিং লিস্ট, এটা তো একটা বললামই যে আমি লিস্ট দিয়ে করতে পারি। কিন্তু ওভারঅল কথা এই লেখাগুলো আপনারা পড়ে নিন, আমি জাস্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা নামপাই ব্যবহার করবো in case of using vectors. লিস্টের অনেক লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলো নামপাই নাই, আমরা নামপাই ব্যবহার করবো। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে পাইথন দিয়ে কিভাবে আমরা ভেক্টরসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল অ্যাক্টিভিটিগুলো করতে গেলে অবশ্যই আমার নামপাই নিয়ে কাজ করতে হবে। তা আমরা নামপাই একটা লাইব্রেরি, তো আমি ওটাকে ইম্পোর্ট করে নিলাম, আর এটা একটা সংক্ষিপ্ত নাম দিলাম এনপি। আপনি চাইলে এখানে আপনি নিজের নামও দিতে পারেন, ইটস নট আ ভেরি বিগ ডিল। আচ্ছা, তারপরে আমরা ক্রিয়েট করব ভেক্টরস, ঠিক আছে? কিভাবে ভেক্টরটা ক্রিয়েট করব? একটা আপনি ভেরিয়েবল নিতে পারেন। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম অ্যাজ লিস্ট, এবং এটার ভিতরে একটা
তিনটা ভ্যালু রাখলাম 1 2 3 কমা দিয়ে। তারপর আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম অ্যাজ অ্যারে, একই জিনিস কিন্তু, হ্যাঁ একই ভ্যালু আমি অ্যারে আকারে নিচ্ছি, লিস্ট আকারে নিচ্ছি। তো 1 2 3 np নিলাম, ডট দিলাম, তার ভেতরে অ্যারেতে আমি গেলাম, অ্যারে একটা ধরেন এটা একটা মেথড, এটার ভেতরে আমি এই যে ফর্মে লিখছি এই ফর্মেই আমরা লিখবো। আমার একটা প্লেলিস্ট আছে কিভাবে আমরা এইচএসসির বা ইন্টারমিডিয়েট ম্যাথগুলো কিভাবে আমরা টেকনিক্যালি বা পাইথন ব্যবহার করে করতে পারি, সেটা সেই প্লেলিস্টটা আপনারা দেখতে পারেন, দেখলে এই জিনিসগুলো বুঝে যাবেন। তারপরও আমি লিখে রাখছি যাতে আমাদের সময় নষ্ট না হয়। আচ্ছা, তারপর হচ্ছে ডিফাইন দ্য সেম নাম্বার উইথ ওরিয়েন্টেশন। এখন যে আমরা ওরিয়েন্টেশন শিখলাম, সেই ওরিয়েন্টেশনটা এখন আমরা শো করার চেষ্টা করব রো ভেক্টর, কলাম ভেক্টর আকারে। কিভাবে? রো ভেক্টর ROWVEC মানে ভেক্টর, এটা একটা আমি ভ্যারিয়েবল নিলাম np.array। আমি যদি একটা ভ্যালুকে অথবা একটা ম্যাট্রিক্সকে বা একটা ভেক্টরকে, এই টোটালটা একটা ভেক্টর, ঠিক আছে 1 2 3, এখন এটা কিন্তু কলাম ফর্মে আছে। আমি যদি কলাম ফর্মে, সরি দুঃখিত, এটা রো ফর্মে আছে। রো ফর্মে আমি যদি এটাকে রো ফর্মে দেখাতে চাই, তাহলে আমার প্রথমে ভেক্টর জন্য এই দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, তারপরে আরেকটা পেয়ার অফ স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, তার ভিতরে আমি আমার ভ্যালুগুলো যখন লিখবো, এটাকে যখন আমি প্রিন্ট দিব, প্রিন্ট দিলে সে আমাকে রো ভেক্টর দেখাবে। কলাম ভেক্টর, আমি একটা কলাম COLVEC কলাম ভেক্টর, এটা একটা ভ্যারিয়েবল আমি নিলাম, np কে কল করলাম, ডট অ্যারেকে কল করা হলো। তারপরে প্রথমে আমি আমার ভেক্টরের জন্য আমি একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম, তার ভেতরে এখন আমি এটাকে কলাম আকারে সাজাবো, তাই তো? তাহলে প্রতিটা কলামের জন্য আমার ইন্ডিভিজুয়াল একটা স্কোয়ার ব্র্যাকেট, পেয়ার অফ স্কোয়ার ব্র্যাকেট দরকার হবে প্রতিটা ডিজিটের জন্য। এভাবে আমি দিলাম এবং কমা দিলাম। কমা দেওয়ার পরে এটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে এটা প্রিন্ট হবে অবশ্যই কলাম আকারে। এই যে ঠিক আমরা এই যে এইভাবে প্রিন্ট হবে কলামটা, আর রো এর ক্ষেত্রে এইভাবে প্রিন্ট হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে নিয়মটা, আমি একটু দেখাচ্ছি। খাতা কলমে কিন্তু আমরা আমাদের মতো লিখেই ফেলতে পারি, তাই না? কিন্তু in case of Python আমাদের কিছু কনভেনশন মেনটেন করা লাগে। আচ্ছা, in Python in NumPy the variable as array represent an orientation less array. The variable as array represent an orientation less array. তার মানে এই যে আমি একটা as array যে নিলাম, সে কিন্তু ওরিয়েন্টেশন লেস অবস্থায় আছে, ওরিয়েন্টেশন লেস, তাই না? কিভাবে? এখানে কিন্তু রো কলামের বিষয়টা কিন্তু এখানে মেনশন আমরা করতে পারতেছি না, তাই তো? আচ্ছা, এখানে কিন্তু আমার রো কলামের বিষয়টা ওরিয়েন্টেড। এখানে রো আকারে আছে না কলাম আকারে আছে, উই ডোন্ট নো, কিন্তু এইখানে আসলে কি ফর্মে আছে বা এখানে কি ফর্মে আছে? রো ভেক্টর, কলাম ভেক্টর। সামনে যখন প্রিন্ট করবো আমরা বুঝতে পারবো। আচ্ছা, which means it's neither a row nor a column, মানে এটা কিন্তু রো বা কলাম কিছু বোঝা যাচ্ছে না, এটা রো বা কলাম কিছু বোঝা যাচ্ছে না, but simply a 1D list of number। এখন এটাকে আমরা 1D list of number বলতে পারি, এটাকে 1 dimension, তাই না? আচ্ছা, orientation in number is denoted by bracket, কি ব্র্যাকেট? স্কয়ার ব্র্যাকেট। এই আচ্ছা, the outmost bracket encapsulate all the numbers into, আচ্ছা আমি এই লেখাগুলো আর পড়তেছি না, আমি জাস্ট এতটুকুই বলতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। যখন আমরা স্কয়ার ব্র্যাকেট ব্যবহার করব, প্রথম স্কয়ার ব্র্যাকেটটা আমাদের ইয়ার জন্য, কি বলে, ভেক্টরের জন্য। পরের যে স্কয়ার ব্র্যাকেটটা আমি দিছি, এটার ভিতরে যে ভ্যালুগুলো দিছি, এটার কারণে আমার এলিমেন্টগুলো আমাকে রো আকারে দেখাবে। আর কলামের ক্ষেত্রে আমার হচ্ছে প্রথমে আমি ভেক্টরের যেই স্কয়ার ব্র্যাকেট দিলাম, তারপরে ইন্ডিভিজুয়াল আমার সংখ্যার জন্য আমার ইন্ডিভিজুয়াল স্কয়ার ব্র্যাকেট দিতে হবে কমা দিয়ে, তাহলে এটা হচ্ছে কলাম আকারে, কলাম ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, পরের টপিকে যাই, আন্ডারস্ট্যান্ডিং ভেক্টর ওরিয়েন্টেশন ইন পাইথন। পাইথন ট্রিটস ভেক্টরস ডিফারেন্টলি বেসড অন দেয়ার ওরিয়েন্টেশন। পাইথন ট্রিট করে ভেক্টরকে ডিফারেন্ট ভাবে বেসড অন দেয়ার ওরিয়েন্টেশন, মানে ওরিয়েন্টেশন মানে রো কলাম যে সাজানো, এই বিষয়টা সে ট্রিট করে, মানে পাইথন ট্রিট করে ডিফারেন্ট ভাবে। We can explore this by examining the shapes of the variables. এখন আমরা এই যে দুইটা
জিনিস তৈরি করলাম, একটা হচ্ছে রো ভেক্টর, একটা কলাম ভেক্টর তৈরি করলাম না। এখন এদের শেপগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে কোনটা কি। চেক দ্য সাইজ অফ দ্য ভেরিয়েবল। আচ্ছা, প্রথমে আমরা প্রিন্ট দিচ্ছি এনপি ডট শেপ অ্যাজ লিস্ট ইউজিং এনপিএস শেপ ফাংশন। মানে আমরা এখন অ্যাজ লিস্টটা কোথায়, এই যে অ্যাজ লিস্টটাকে আমরা শেপটা এখন দেখবো। ও শেপ যখন আমি প্রিন্ট করলাম, ও আমাকে প্রিন্ট করে দেখালো অ্যাজ লিস্ট হচ্ছে শুধু 3 কি জিনিস, এখানে 3টা এলিমেন্ট আছে তাই না। আচ্ছা, তারপর যদি আমি অ্যাজ অ্যারে কে প্রিন্ট করি, শেপটা দেখতে চাই, তাহলে আমাকে দেখাচ্ছে একই জিনিস 3, মানে 3টা ভ্যালু এখানে আছে ইউজিং আ মেথড অ্যাসোসিয়েটেড উইথ নামপাই অবজেক্ট। আচ্ছা, এখন রো ভেক্টর, আমরা যদি রো ভেক্টরকে শেপ দিয়ে দেখি তখন 1 3 পাই। 1টা আসলে কি, একটা রো 3টা কলাম, তাই তো। দেখি তো, একটা রো 1 2 3টা কলাম, এটা সেই জিনিস দেখাচ্ছে যে একটা রো 3টা কলাম, মানে প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম। ঠিক একইভাবে পরেরটাও রো, এই শেষেরটা কলাম, তাই নাকি? তাই যদি হয়, তাহলে হচ্ছে এখানে সিওএল বা ভি কল ভেক মানে কলাম ভেক্টর। এখানে তাহলে আমরা বলতে চাচ্ছি যে এখানে রো আছে কয়টা, একটা, আর কলাম আছে 3টা, তাই নাকি? হ্যাঁ, এখানে তো 3টা দেখাচ্ছে, 3টা আমার হচ্ছে রো আর একটা কলাম, তাই দেখতে পাচ্ছি আমি এখানে। আসলে কি তাই? একটু দেখি তো। এই জিনিসটা যখন প্রিন্ট হবে, তখন কেমন দেখা যাবে? তখন আসলে এইরকম দেখা যাবে। তো এখানে কয়টা কলাম আছে? এখানে কিন্তু কলাম একটা আছে। আর কয়টা রো আছে? 1 2 3 4, 4টা না? ঠিক একইভাবে জিনিসটা চিন্তা করতে হবে, ঠিক আছে? এখানে যদি ওইভাবে যদি আমার জিনিসটা রিপ্রেজেন্ট হয়, তাহলে আমার রো হবে 4টা আর কলাম হবে একটা। সেটাই তো হওয়ার কথা, তাই না? দেখি তো তাই হয়েছে কিনা। এখানে আমার রো আছে 3টা, আর এখানে একটা হচ্ছে কলাম আছে। তো ওখানে ভ্যালু ছিল 4টা, 4টা ছিল। তো ওখানে তো আমার যেহেতু 3টা আছে, এই জায়গাটাতে 3টা আছে না? 3টা যেহেতু আছে, তার মানে এখানে 3 আসবে স্বাভাবিক। এই তো বিষয়, কঠিন কিছু না। The output shows that the 1D array is of size 3, whereas the orientation আচ্ছা, in vectors are 2D arrays and are stored as size 1, 3 or 3, 1 depending on the orientation. Dimensions are always listed as rows and columns, যেটা বললাম। তো এটা তো গেল। আচ্ছা, কনক্লুশনে চলে যাই, খুবই টায়ার্ড লাগতেছে, কনক্লুশন করে দিই। Understanding vectors and their orientations is crucial for both mathematical and coding application. আসলে ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন এবং কোডিং ইমপ্লিমেন্টেশনের জন্য ওরিয়েন্টেশন ইজ আ মাস্ট। এটা হচ্ছে সহজ কথা। প্র্যাকটিস করতে হবে এবং কনসেপ্ট বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে মাস্টার হয়ে যাবো এই বিষয়ে। আর লিনিয়ার অ্যালজেব্রায় ভেক্টরকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই। তো আমাদের সাথেই থাকুন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডিটেল যান। আসলে কি, সংক্ষিপ্তভাবে পড়াশোনা করলে খুব বেশি দূর যাওয়া যাবে না। ডিটেল পড়াশোনা করলে আমার মনে হয় ইনশাল্লাহ উইল এবল টু রিচ আওয়ার গোল। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।